নমস্কার। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা। আজকের টপিক তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে ব্রেস্ট মিল্ক ভার্সেস ফর্মুলা মিল্ক। তো সবাই বাচ্চা হওয়ার পরে সবাই সাধারণত এটাই বলে, এমনকি ডাক্তারেরাও বলে যে ব্রেস্ট ফিডিংটাই কিন্তু সবচাইতে ভালো, এবং সত্যি সত্যি ব্রেস্ট ফিডিং ভালো। কারণ ব্রেস্ট ফিডিং আপনি যদি করেন তাহলে আপনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন উপকারিতা রয়েছে তার। যেরকম যে বাচ্চার সঙ্গে আপনার সম্পর্ক খুব দৃঢ় হবে। দ্বিতীয়ত, আপনার জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তৃতীয়ত, আপনার শরীরের মধ্যে যে বাচ্চা হওয়ার পরে যে অতিরিক্ত একটা ফ্যাট জমা হয়েছে, সেই ফ্যাটটাও কিন্তু দ্রুত গতিতে সেটা কমে যায়। কিন্তু এই সব কিছু তো খুব ভালো জিনিস এবং ভালো হয়ও, কিন্তু বেশ কিছু সময় এরকম দেখা গেছে যে সিজার হওয়ার পরে বহু মায়েদেরই বুকের দুধ তৈরি হয় না। তো সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তারা কি বাচ্চাকে না খাইয়ে রাখবে? সেটা তো সম্ভব নয়, তাই না? তো সেক্ষেত্রে তারা করবে, তারা নির্দ্বিধায় কিন্তু ফর্মুলা মিল্ক দিতে পারে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই এই কথাটা বলবেন যে ব্রেস্ট মিল্ক তো ভালো, আপনি বললেন, তাহলে কেন আপনি ফর্মুলা মিল্কের কথা বলছেন? দেখুন, ব্রেস্ট মিল্ক ভালো, সব সময়ই ভালো। এবং ব্রেস্ট মিল্ক যদি আপনি স্তন্যপান করাতে পারেন তাহলে এর সবচেয়ে বড় উপকারিতা হয়েছে, আপনাকে কোনো জিনিস স্টেরিলাইজ করতে হচ্ছে না। আপনাকে মানে বাচ্চার খিদে পাবে সেই সময় আপনাকে, যেমন রাত্রির বেলা এরকম হয় যে কিছু কিছু বাচ্চার যেরকম 2 ঘন্টা 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টা পর পর উঠে উঠে তাদেরকে খাওয়াতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে বাচ্চাকে গরম জল ঠান্ডা জলের মিক্সচার তৈরি করে তারপরে ফর্মুলা মিল্কটা দিয়ে সেটাকে তৈরি করে, বাচ্চা অনেক সময় সেই খিদেটাকে সহ্য করতে পারে না এবং তারা জোরে জোরে কাঁদতে থাকে। তো সেক্ষেত্রে যদি আপনি স্তন্যপান করান এবং আপনার যদি বুকে দুধ থাকে তাহলে পরে আপনি সেটা কিন্তু সাথে সাথে দিতে পারছেন, একদম সেটা সবসময় খাওয়ানোর জন্য তৈরি, সেটার তাপমাত্রাও সবসময় ঠিক থাকে, সেটার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আপনি যখন খুশি যেমনভাবে খুশি খাওয়াতে পারবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, যারা ওয়ার্কিং মাদার কিংবা এরকম হয়েছে যে যাদের বুকে দুধ তৈরি হচ্ছে না, তারা এটা নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়ে যে কি করব। যাদের বুকে দুধ রয়েছে তারা এরকমও করে যে দুধ একটা, এখন তো বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়, তার মাধ্যমে বোতলের মধ্যে রেখে যায়। তো বোতলের মধ্যে রেখে সেটা বাচ্চাকে খাওয়ানো যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেটা অনেক ওয়ার্কিং মাদার যাদের বুকে দুধ রয়েছে তারা কিন্তু করে। কিন্তু যাদের বুকে দুধই তৈরি হচ্ছে না, এরকমও কিন্তু হয়। তো তারা কি করবে? তারা কিন্তু নির্দ্বিধায় বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াবে। যদিও ফর্মুলা মিল্ক খাওয়াতে বাচ্চার কিছু কিছু প্রবলেম হয়, কিন্তু আবার বাচ্চা সেটা খুব দ্রুত সেটাকে নিজের মতো ঠিকও করে নেয়। সেটা নিয়ে এমন কোনো অসুবিধার কারণ নেই। এবং এটা নিয়ে আপনারা বেশি চিন্তা না করে, যে অনেকে বলবেন যে এমা এই সময় বুকের দুধ খাওয়াচ্ছ না, এই বাচ্চার কিন্তু এই ক্ষতি হয়ে যাবে, ওই ক্ষতি হয়ে যাবে, বাচ্চার শরীর খারাপ থাকবে, বাচ্চার সর্দি কাশি লেগে যাবার ধাত হয়ে যাবে। এসব নিয়ে একদম অযথা চিন্তা করবেন না। কারণ আপনার পেটের মধ্যে আপনার বাচ্চা যতদিন ছিল ততদিন কিন্তু তার কিছু নিজস্ব ইমিউনিটি গড়ে উঠেছে, তার মাথার বিভিন্ন অংশগুলো সেগুলো সুন্দরভাবে গড়ে উঠেছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না বা নিজেকে দোষী ভাববেন না যে আমি ব্রেস্ট ফিডিং করাচ্ছি না মানেই আমার বাচ্চা, যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করাচ্ছে তাদের থেকে অনেকটা পিছিয়ে গেল। আমার নিজের দেখা আমার এক বান্ধবী রয়েছে, সে তার বাচ্চাকে 6 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং করিয়েছে, কিন্তু সেই বাচ্চাটি অটিজম আক্রান্ত। এবং সেই বাচ্চাটি যে অটিজমে আক্রান্ত হয়েছে সেটা তার হয়েছে অতিরিক্ত মোবাইল দেখার জন্য। কাজেই কিন্তু ব্রেস্ট ফিডিংই কিন্তু শেষ কথা নয়, আপনার প্যারেন্টিং কিন্তু সেটাই কিন্তু শেষ কথা। ব্রেস্ট ফিডিং ছাড়াও একটা বাচ্চা ভালো হতে পারে, কিন্তু আপনার প্যারেন্টিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চার ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, এবং এটা কিন্তু আজকের দুনিয়ায় পরীক্ষিত। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম, যে ফর্মুলা মিল্কের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, জিনিসপত্রগুলো স্টেরিলাইজ করে নেবেন, নিজের হাতটা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে বাচ্চাকে দুধ দেবেন, এতে কোনো অসুবিধা নেই। নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময়ের পরে পরে নিপিলগুলোকে পাল্টে দেবেন। আর দ্বিতীয় যে বিষয়টা হয়, অনেকে মনে করেন যে একবার যদি আমি মানে ফর্মুলা মিল্ক খাওয়াতে শুরু করি তাহলে পরে কিন্তু আমার বাচ্চা আর আমার বুকের দুধ খাবে না।
কিন্তু এরকম মোটেই নয়। ব্যাপারটা খানিকটা এরকম হয় যে আমরা সাধারণত যে বোতলগুলো ব্যবহার করি সেই বোতলগুলোর মধ্যে যে নিপিলের মধ্যে যে ছিদ্রটা করা থাকে সেই ছিদ্রর মধ্যে দিয়ে খুব সহজেই কি হয় সেই দুধটা বেরোতে থাকে, ফলে বাচ্চাদেরকে বেশি কষ্ট করতে হয় না। তো আর কিন্তু যখনই সে বাচ্চা ব্রেস্ট ফিডিং করে তখন তো তাকে টেনে খেতে হয়। এর জন্য অনেক সময় বাচ্চা হয় কি যে বাচ্চাদের মধ্যে এরকম একটা প্রবণতা তৈরি হয়ে যায় যে আমি কেন এত কষ্ট করে খাবো। এটা তো আমাদের বড়দের মধ্যেও রয়েছে। আমরা বড়রাও তো কোনো জিনিস যখন সহজে পেয়ে যাই সেটার জন্য কি আর কঠিন জিনিস করতে চাই? নিজের মনকে জিজ্ঞেস করুন। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে বাচ্চাকে আপনি চামচ বাটিতে খাওয়ান। যদি আপনি চামচ বাটিতে খাওয়ান তাহলেও কিন্তু বাচ্চাকে একটু কষ্ট করতে হয়। সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আপনার যেরকম বুকের দুধও খাবে সেরকম কিন্তু ফর্মুলা মিল্কও খাবে। আর আরেকটা জিনিস যেটা হয় যে এখন কিন্তু খুব সুন্দর সুন্দর বোতল বেরিয়েছে, যেসব বোতলগুলোর মধ্যে আপনারা একটু দেখে নেবেন বেশ কিছু ভালো ভালো কোম্পানির বোতল রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু নিপিলগুলোর থেকে একটু কষ্ট করেই বাচ্চাকে দুধ খেতে হয়, ফলে সেই বাচ্চা কিন্তু যদি ফর্মুলা মিল্কও খায় আপনার বুকের দুধও ততটাই ভালো করেই খাবে। এবার বুকের দুধ খাওয়ানোরও কিছু সমস্যা রয়েছে। যেরকম একটা সমস্যার কথা বলি, যেরকম এই সময় আপনি অনেক সময়ই বলতে শুনবেন যে দেখো এটা কিন্তু খেও না, তাহলে কিন্তু বাচ্চার অসুবিধা হবে, ওটা কিন্তু খেও না, বাচ্চার অসুবিধা হবে, এটা খেলে বাচ্চার পেট ব্যথা হবে, তুমি টক খাবার খেও না। কিন্তু দেখুন, আপনারা সবাই খুব ভালো করে আশা করি জীবন বিজ্ঞানটা পড়েছেন, সেক্ষেত্রে আপনারা ভালো করেই জানেন যে আমাদের শরীরের মধ্যে যখন কোনো খাবার যায় সেটাকে আগে সেটা ডাইজেস্ট হয়, তার মধ্যে তার যেসব পুষ্টিগুণগুলো রয়েছে সেগুলো শরীরের আলাদা অংশে যায়, তারপরে যেগুলো মানে কোনো পুষ্টিগুণ যেগুলোর মধ্যে নেই সেগুলো আমাদের মলমূত্র রূপে বাইরে বেরিয়ে যায়। তো এই ধরনের ব্যাপার মধ্যে আপনি টক খাচ্ছেন বলেই আপনার দুধও যে টক হয়ে যাবে এর কিন্তু কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস এরকম রয়েছে যেগুলো আমাদের শরীরের মধ্যে কিছু অ্যালার্জির কাজ করে। সেইগুলো হয়তো তেমন কিছু জিনিস, যেরকম ধরুন আপনি যে গরুর দুধটা খাচ্ছেন বা আপনি এমন কোনো জিনিস খেলেন যেটাতে হয়তো বাচ্চার অ্যালার্জি রয়েছে। এবার বাচ্চার কিসে অ্যালার্জি রয়েছে সেটা তো আপনি বুঝতে পারছেন না। এবারে আপনাকে সেটা সতর্কভাবে খেয়াল রাখতে হবে যে আমি কি গরুর দুধটা খাওয়ার পরে যখন বাচ্চাকে স্তন্যপান করালাম তারপরে কি বাচ্চাটা একটু বেশি কাঁদছে, তারপরে কি বাচ্চার একটু বেশি কষ্ট হচ্ছে বা ওর পেট ফেঁপে যাওয়ার মতো কোনো ঘটনা হচ্ছে, তাহলে আপনি করবেন কি যেই জিনিসটা খাওয়ার পরে বাচ্চার একটু অসুবিধা হচ্ছে সেই খাওয়াটাকে কিছুদিনের জন্য বন্ধ রাখুন, মাস 6 মতো, ব্যাস। এছাড়া কিন্তু আর কোনো অসুবিধা নেই। ব্রেস্ট মিল্কের অনেক ধরনের সুবিধা রয়েছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু যাদের ব্রেস্ট মিল্ক হয় না তারা ফর্মুলা মিল্কও নির্দ্বিধায় খাওয়াতে পারে। এতে কোনো চিন্তার কোনো কারণ নেই যে এতে বাচ্চার বিকাশ নষ্ট হয়ে যাবে, এতে বাচ্চার বুদ্ধিমত্তা নষ্ট হয়ে যাবে, না, এরকম কিচ্ছু হয় না। ভালো করে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমাদের দেশে কিন্তু এখনও এরকম অনেক হতভাগ্য বাচ্চারা রয়েছে যারা কিন্তু হওয়ার সাথে সাথেই তার মাকে হারায়। তারা তো ফর্মুলা মিল্ক দিয়েই বেড়ে ওঠে, তাই না? তো সেক্ষেত্রে তারা কি করে? তারা কি একেবারে মানে কি বলবো, তাদের বুদ্ধির বিকাশ ঘটে না? না, বুদ্ধির বিকাশ তাদের ঘটে, কারণ তারা 9 মাস যখন তাদের মায়ের পেটের মধ্যে ছিল তখন তাদের মধ্যে যে বুদ্ধির বিকাশের সম্ভাবনা সেগুলোর কিন্তু প্রচুর উপাদান অলরেডি তার মাথার মধ্যে ঘটে গিয়েছে। ফলে এরপরে সে যদি ব্রেস্ট মিল্ক পায় সেটা তো খুবই ভালোর কথা, কিন্তু ব্রেস্ট মিল্ক যদি না পায় সেটাতেও ভেঙে পড়ার মতো কিচ্ছু নেই। তো এই সব বিষয় নিয়ে অযথা চিন্তা করবেন না। ব্রেস্ট মিল্ক হলে ব্রেস্ট মিল্ক খাওয়ান, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় ফর্মুলা মিল্ক খাওয়ান এবং যতবার খুশি খাওয়ান, এতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। নমস্কার, ভালো থাকবেন সমস্ত মায়েরা, আর নিশ্চিন্ত থাকুন। আর যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, যদি আমার এই কথাগুলো আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে আমিও খুব মোটিভেশন পাই আপনাদেরকে বিভিন্ন জিনিস বলার জন্য। ধন্যবাদ।